জীবনবিজ্ঞানের শিক্ষিকা। আমি আজ ক্লাস 9-এর বাষ্পমোচন এটা পড়াবো। বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন হচ্ছে এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত জলটা বাষ্পের আকারে দেহ থেকে নির্গত করে এবং কতগুলো বায়বীয় অংশের মাধ্যমে। বায়বীয় অংশ হচ্ছে যে অংশগুলো উদ্ভিদের পরিবেশে উন্মুক্ত হয় সেই অংশের মাধ্যমে নির্গত করে। বাষ্পমোচন প্রক্রিয়াটা হচ্ছে আমরা অবস্থানগত অনুসারে 3 প্রকার। আগে বলি যে বাষ্পমোচন আর বাষ্পীভবন দুটোই কিন্তু জল বাষ্পীভূত হওয়ার একটা প্রক্রিয়া, দুটোই, কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য আছে এবং কিছু সাদৃশ্য আছে। বাষ্পমোচন, তাহলে বাষ্পমোচনের সাথে বাষ্পীভবনের কি পার্থক্য? বাষ্পমোচনটা হচ্ছে এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, আর বাষ্পীভবনটা হচ্ছে এটা একটা ভৌত প্রক্রিয়া। বাষ্পমোচন সবসময় হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে হয়, আর বাষ্পীভবন হচ্ছে যে কোনো সময় হতে পারে, কিন্তু আলোর উপস্থিতিতে এটার হারটা বৃদ্ধি পায়। বাষ্পমোচন যেহেতু জৈবিক প্রক্রিয়া, তাই এখানে হচ্ছে এখানে বাষ্পমোচনে নানা রকম হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আর এটা হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বাষ্পমোচনে বিভিন্ন রকমের চাপের অস্তিত্ব দেখা যায়, চাপের প্রভাবে হয়, যেমন শোষণ চাপ, মূলজ চাপ, রসস্ফীতি চাপ, এরকম চাপের প্রভাবে হয়, কিন্তু বাষ্পীভবনে এখানে কোনো চাপের প্রভাব দেখা যায় না। এবার হচ্ছে বাষ্পমোচন হচ্ছে অবস্থানগত অনুসারে 3 রকম। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, যেটা সবাই জানো যে পত্ররন্ধ্রীয় বা স্টোমাটাল ট্রান্সপিরেশন, আর একটা হচ্ছে লেন্টিসেলীয়, আর একটা হচ্ছে কিউটিকুলার। এবার হচ্ছে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনটা হচ্ছে সব থেকে বেশি হয়, প্রায় হচ্ছে 90 থেকে 97% এখানে হয়, আর লেন্টিসেলের মাধ্যমে হয় এখানে হচ্ছে 0 থেকে 1%, মানে খুবই কম এখানে, আর এখানে 3 থেকে 10% এখানে হয়। তাহলে হচ্ছে প্রথম হচ্ছে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন যেহেতু বেশি পরিমাণে হয়, তাই এখানে পত্ররন্ধ্রের কীরকম আকার কোথায় থাকে সেগুলো আমাদের জানতে হবে। পত্ররন্ধ্র হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে নিচের দিকে ত্বকে থাকে, আর একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দুটো ত্বকেই হচ্ছে পত্ররন্ধ্র থাকে। এগুলো হচ্ছে আণুবীক্ষণিক ছিদ্র। সেই পত্ররন্ধ্রের আকারটা কেমন না, প্রথমে হচ্ছে পত্ররন্ধ্রের মধ্যে এরকম আকারের দুটো হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কোষ দ্বারা পত্ররন্ধ্রগুলো হচ্ছে এখানে বেষ্টিত থাকে। এই অর্ধচন্দ্রাকার যে কোষ থাকে এই দুটোকে বলা হচ্ছে রক্ষী কোষ। এবার এই রক্ষী কোষের চারিদিকে হচ্ছে কতগুলো কোষ থাকে এরকম, এগুলোকে বলা হচ্ছে সম্পূরক কোষ। আর মধ্যেখানে এখানে এখানে হচ্ছে পত্ররন্ধ্রীয় ছিদ্র। এটা তাহলে পত্ররন্ধ্র হচ্ছে দুটো হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ দ্বারা আবৃত থাকে, মধ্যখানে পত্ররন্ধ্রীয় ছিদ্র থাকে, আর চারিপাশে দেখো কতগুলো পত্ররন্ধ্রের যে ত্বকের কোষ থাকে সেগুলো অন্যান্য ত্বকের কোষ থেকে আলাদা হয়, তাই একে বলা হচ্ছে সম্পূরক কোষ। এবারে হচ্ছে এই যে রক্ষী কোষগুলো, এই রক্ষী কোষগুলোই কিন্তু পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া এটাকে নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত সূর্যের যখন আলো পড়ে তখন পত্ররন্ধ্রগুলো খুলে যায়, যখন আলোর অনুপস্থিতি ঘটে তখন হচ্ছে পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়। এবার রক্ষী কোষের যে অভিস্রবণীয় চাপ এবং রসস্ফীতি চাপ সেটাই কিন্তু নিয়ন্ত্রণ করে এই রক্ষী কোষে এই পত্ররন্ধ্রের যে খোলা এবং বন্ধ হওয়ার এই প্রক্রিয়াটাকে। তাহলে এবার পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনটা বুঝতে পারলে সবাই। এরপরে চলে যাচ্ছি লেন্টিসেলীয়। লেন্টিসেলটা কোথায় থাকে? এখানে হচ্ছে কাষ্ঠল উদ্ভিদের ক্ষেত্রে এবং গুল্ম জাতীয় উদ্ভিদের কাণ্ডের যে ছোট ছোট বিন্দু বা লেন্সের মতো আকৃতির যে ছিদ্রগুলোকে দেখা যায় তাকেই বলা হচ্ছে লেন্টিসেল বলা হয়। সেই ওটার ছবিটা হচ্ছে এরকম, কতগুলো এখানে কোষ থাকে, তারপরে এরকম পরপর এখানে কতগুলো কোষ থাকবে। এই যে এই মধ্যেখানের যে অংশগুলো এখানটাই হচ্ছে লেন্টিসেল।
এটা হচ্ছে বহিস্তক, বাইরের দিকের ত্বক। এখানে হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম স্তর থাকে। তারপরে এই নিচের আর একটা কোষের স্তর থাকে কর্ক ক্যাম্বিয়ামের পরে। এই দুটো স্তরের পরেই হচ্ছে এটা হচ্ছে যান্ত্রিক কলা স্তর। তাহলে যে লেন্টিসেল, তাহলে লেন্টিসেলের মাধ্যমে যে বাষ্পমোচন হয় তাকেই বলা হচ্ছে লেন্টিসেলীয় বাষ্পমোচন। তাহলে লেন্টিসেলটা হয়ে গেল। এবার হচ্ছে কিউটিকুলার। কিউটিকুলের মাধ্যমে হচ্ছে আগেই বলেছি যে 3 থেকে 10% এটা বাষ্পমোচন হয়। কিউটিকেলটা কি না, কাণ্ডের, উদ্ভিদের যে কাণ্ড এবং পাতার বাইরের দিকে যে কিউটিং যে একটা লিপিডের আবরণ থাকে তাকেই বলা হচ্ছে কিউটিকেল। কিউটিকুলের মাধ্যমে যে বাষ্পমোচন হয় তাকে বলা হচ্ছে কিউটিকুলার বাষ্পমোচন। তাহলে এটা কোথায় দেখা যায়? এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বাইরের স্তর, এরকম বাইরের যে স্তরটা থাকে এটা হচ্ছে কিউটিকুল, এটা কিউটিকুল। তার মধ্যেখানে এখানে কতগুলো প্যালিসেড প্যারেনকাইমা থাকবে লম্বা লম্বা। তারপর এখানে নালিকা বান্ডিল থাকে। এখানে একদিকে হচ্ছে এগুলো সব জাইলেম, জাইলেমের কোষগুলো থাকে। তারপরে মধ্যের যে কোষগুলো এটা হচ্ছে ফ্লোয়েম। তারপরে এখানে একটার সাথে আর একটা হচ্ছে জয়েন্ট করা থাকে এরকম, এগুলোকে বলা হচ্ছে স্পঞ্জিকলা। ঠিক এটার নিচে আবার একটা স্তর থাকে, এটা ঊর্ধ্বত্বক, আর নিচের দিকে এরকম যে একটা স্তর থাকে সেটা হচ্ছে নিম্নত্বক। এরই মধ্যেখানে নিম্নত্বকের দ্বিবীজপত্রী, এটা যেহেতু দ্বিবীজপত্রী এখানে হচ্ছে পত্র, এখানটা হচ্ছে ছিদ্রটা থাকে। তাহলে কিউটিকল হচ্ছে এই স্তরটা, বাইরের যে স্তর সেটাকে বলা হচ্ছে কিউটিকল। কিউটিকল এটা হচ্ছে প্যালিসেড, এটা হচ্ছে জাইলেম, আর এখানে হচ্ছে মধ্যে হচ্ছে ফ্লোয়েম, আর এগুলো হচ্ছে স্পঞ্জি। তাহলে কিউটিকলের মাধ্যমে 3 রকমভাবে কিভাবে বাষ্পমোচন হয় সেটা এবারে বলা হলো। এবার বাষ্পমোচনের যে কতগুলো শর্ত আছে, একটা আভ্যন্তরীণ শর্ত আছে কতগুলো, আর একটা হচ্ছে বাহ্যিক শর্ত আছে। বাহ্যিক শর্তের মধ্যে কি কি আছে? বাইরের দিকের যে শর্ত দ্বারা প্রভাবিত হয়, যেমন পরিবেশের উষ্ণতা। প্রথম হচ্ছে যে উষ্ণতা, উষ্ণতাটা যত বেশি হবে তত বেশি বাষ্পমোচনটা, মানে বায়ুর আর্দ্রতাটা তখন কমে যাবে, তার ফলে বাষ্পমোচনটা বেশি হবে। 2 নম্বর হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা যত বেশি হবে বাষ্পমোচনটা তত কম হবে, আবার জলীয় বাষ্পের পরিমাণটা যত কম হবে বাষ্পমোচনটা তত বেশি হবে। 3 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হচ্ছে যে যত বেশি বায়ু প্রবাহ হবে তত তাড়াতাড়ি কী হবে, বাষ্পমোচনটা বেশি হবে। কারণ পাতার কাছাকাছি অঞ্চলের যে জলীয় বাষ্পগুলো থাকবে সেগুলো তাড়াতাড়ি ওগুলো অপসারিত হয়ে যাবে। আবার বেশি বায়ু প্রবাহের কারণে কিন্তু পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যেতে পারে, তার ফলে বাষ্পমোচন কিন্তু কমে যেতে পারে। এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে আলো। আলোটা কিন্তু বাষ্পমোচনটাকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, কারণ আলোর উপস্থিতিতে উষ্ণতাটা বেড়ে যায়, তার ফলে বাষ্পমোচনটা ওটা বেড়ে যাবে। আলো হয়ে গেল মানে বাষ্পমোচনটা বাড়বে, কারণ আলোর উপস্থিতিতে উষ্ণতা বেড়ে গেলে তখন পত্ররন্ধ্রগুলো খুলে যাবে, তার ফলে বাষ্পমোচনটা বেড়ে যাবে। এরপরে হচ্ছে পাতার এবার আভ্যন্তরীণ শর্তর মধ্যে হচ্ছে এগুলো সব বাহ্যিক শর্ত, আর আভ্যন্তরীণ শর্তর মধ্যে হচ্ছে প্রথমেই হচ্ছে পাতার গঠন। পাতার গঠন, আকৃতি, এগুলো সব আভ্যন্তরীণ শর্ত। যেমন পাইন গাছের পাতা হচ্ছে সরু সরু ছুঁচের মতো হওয়ার জন্য বাষ্পমোচনটা সেখানে কম হয়। তারপরে হচ্ছে ফণী মনসা বা ক্যাকটাস গাছের হচ্ছে পাতাটা কাঁটায় রূপান্তরিত হওয়ার জন্য বাষ্পমোচনটা সেখানে কম হবে। তারপরে পাতায় বিভিন্ন ধরনের রোম এবং শল্ক জাতীয় পদার্থ যদি থাকে তাহলে বাষ্পমোচনটা সেখানে কম হবে। পাতার তলটা যত বেশি প্রসারিত হবে তত পত্ররন্ধ্রগুলো উন্মুক্ত থাকবে এবং সেখানে বাষ্পমোচনটা বেশি হবে। তাহলে এইগুলো হচ্ছে পাতার সমস্ত অভ্যন্তরীণ গঠন হয়ে গেল। এবারে তাহলে হচ্ছে বাষ্পমোচনের যে তাৎপর্যটা কি, বাষ্পমোচন কেন দরকার? বাষ্পমোচন না থাকলে কিন্তু কোষের রসস্ফীতি ঘটবে না, পদার্থের চলাচল বা বিভিন্ন খাদ্যবস্তুগুলো চলাচল করবে না। আবার অতিরিক্ত বাষ্পমোচন হলে কি হবে, বিপাকীয় কার্য বন্ধ হয়ে যাবে, বৃদ্ধি ব্যাহত হবে, এই সমস্ত কারণগুলো হবে। তাই বাষ্পমোচনকে বলা হয় প্রয়োজনীয় একটা ক্ষতিকর প্রক্রিয়া। এর কতগুলো উপকারী দিক আছে, কতগুলো অপকারী দিক আছে। এবার উপকারী দিকগুলো কি কি? উপকারী দিকগুলো হচ্ছে জল শোষণ। প্রথমেই হচ্ছে জল শোষণ।
বাষ্পমোচনের ফলে হচ্ছে কোষের রসস্ফীতি চাপটা হচ্ছে থাকার জন্য ওখানে ব্যাপন চাপ ঘটতে হয়, মানে কোষের মধ্যে একটা ব্যাপন চাপ ঘাটতি দেখা যায়, যেটাকে বলা হচ্ছে ডিপিডি। এটার হচ্ছে পুরোটা হচ্ছে ডিফিউশন প্রেশার ডেফিসিট, এই কথাটা পুরোটা। এটার হচ্ছে ডিপিডিটা হচ্ছে অসমোটিক প্রেশার মানে অভিস্রবণীয় চাপ, এবং টার্গার প্রেশার হচ্ছে রসস্ফীতি চাপের যে বিয়োগ করলে যেটা হয় সেটাই হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি। তাহলে জল শোষণের মানে জল শোষণটা হচ্ছে বাষ্পমোচনের ফলে যে পাতায় যে ব্যাপন চাপ ঘাটতি হবে তার জন্যই মূল দিয়ে হচ্ছে খনিজ লবণ মিশ্রিত জলটা প্রবেশ করবে। 2 নম্বর হচ্ছে পাতার রসের উৎস্রোত, যেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ। রসের উৎস্রোত হচ্ছে বাষ্পমোচনের ফলে হচ্ছে পাতার মেসোফিল কলার মধ্যে জলের ঘাটতি দেখা যায়, তার ফলে হচ্ছে যে কাণ্ডের জাইলেম বাহিকার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। এবার ওই গ্যাপটা পূরণ করবার জন্য কি হয়, তখন একটা প্রচুর পরিমাণে একটা রসস্ফীতি চাপের প্রেশারের জন্য মাটি থেকে খনিজ লবণ মিশ্রিত যে জলটা সেটা উপরের দিকে উঠে যায়। এটাকেই বলা হচ্ছে ঊর্ধ্বমুখী যে প্রবাহিত হচ্ছে তাকেই বলা হচ্ছে রসের উৎস্রোত। তারপরে 3 নম্বর হচ্ছে পাতার তলের উষ্ণতা হ্রাস পায়। পাতার তলের উষ্ণতা কমে যায় বাষ্পমোচনের ফলে। যে সময় বাষ্পমোচনের সময় পাতা থেকে একটা সামান্য পরিমাণে লীন তাপ নিয়ে বাষ্পমোচন হওয়ার জন্য সমগ্র উদ্ভিদ দেহটা ঠান্ডা হয়ে যায়, তার ফলে অতিরিক্ত সূর্যের আলোতে পাতার কোনো ক্ষতিগ্রস্ত হয় না। তারপরে 4 নম্বর হচ্ছে এখানে হচ্ছে রসস্ফীতি চাপটা ভারসাম্য থাকে, চাপটা বজায় থাকে বা ভারসাম্য থাকে। বাষ্পমোচনের ফলে হচ্ছে কোষের রসস্ফীতি চাপটা হচ্ছে সমান অবস্থায় থাকে, কারণ বেশি রসস্ফীতি চাপ হয়ে গেলেই তখন উদ্ভিদের নানা জায়গায় ক্র্যাক বা ফাটল দেখা যায়। তারপর অতিরিক্ত জল অপসারণ, তারপর একটা হচ্ছে 5 নম্বর হচ্ছে অতিরিক্ত জল অপসারণ। অতিরিক্ত জল অপসারণের জন্য কি হচ্ছে, যে মূল দিয়ে যে জলটা শোষিত হয় তার 1% বিপাকীয় কাজে ব্যবহৃত হয়, এবং বেশিরভাগটাই হচ্ছে জলটা বেরিয়ে যাচ্ছে। জলটা বেরিয়ে যাওয়ার জন্য ওখানে কি হচ্ছে মানে রসস্ফীতির চাপটা কিছুটা কমে যাচ্ছে, তার ফলে উদ্ভিদের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। এই গেল সব উপকারী দিক। এবার কিছু অপকারী দিক আছে। অপকারী দিকের মধ্যে হচ্ছে প্রথমেই হচ্ছে মানে গ্যাসীয় আদান প্রদানে ব্যাহত ঘটে, বিঘ্ন ঘটে। যেহেতু পত্ররন্ধ্রের মাধ্যমে বেশি পরিমাণ বাষ্পমোচন হয়, সেই কারণে হচ্ছে ওখানে যদি পত্ররন্ধ্রগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন হচ্ছে ওখানে গ্যাসীয় আদান প্রদানে মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ওখানে আদান প্রদানের ব্যাহত হবে। তারপরে প্রচুর পরিমাণে শক্তির অপচয় হয়। বেশিরভাগ জলটাই হচ্ছে বেরিয়ে যাচ্ছে, শুধুমাত্র এর মানে 5% উদ্ভিদ নিতে পারে, আর 95%ই হচ্ছে জলটা বেরিয়ে যায়, তার জন্য হচ্ছে প্রচুর পরিমাণে শক্তির অপচয় হচ্ছে। আর একটা হচ্ছে যেটা হচ্ছে অবনমন। অবনমন হচ্ছে যখন হচ্ছে বাষ্পমোচনের ফলে রসস্ফীতির চাপটা হচ্ছে বেড়ে যাওয়ার জন্য ওখানে কি হচ্ছে পাতাগুলো নেতিয়ে পড়ে। অতিরিক্ত বাষ্পমোচন হলে সেখানে কি হবে, কোষের রসস্ফীতির চাপটা কমে যাবে, তার ফলে পাতাগুলো নেতিয়ে যাবে। এই অবস্থাটাকেই বলা হয় অবনমন বা উইল্টিং। বেশি পরিমাণে যদি হয় তখন কি হবে, এই অবস্থাটা যদি এক নাগাড়ে চলতে থাকে তখন উদ্ভিদটা মারা যাবে। এগুলো হচ্ছে সব ক্ষতিকারক দিক। তারপরে হচ্ছে কিছু কিছু পর্ণমোচী বৃক্ষ এবং তারপরে হচ্ছে জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রেও বাষ্পমোচনের প্রভাব দেখা যায়। জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে পাতার কিউটিকল থাকে এবং পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হওয়ার জন্য সেখানে বাষ্পমোচনটা বাধা পায়, বাষ্পমোচনটা হতে পারে না। আর পর্ণমোচী বৃক্ষের ক্ষেত্রে দেখা যায় যে পাতাগুলো ঝরে পড়ার জন্য বাষ্পমোচন সেখানে হয় না। তখন দেখা যায় যে কাণ্ডের অগ্রভাগের কিছুটা অংশ সবুজ আকার ধারণ করে, এবং ওখানে ওই সবুজ হওয়ার জন্য ওখানে কি হয়, সালোক সংশ্লেষটা ঘটে। তাহলে এইটুকুই হলো আমার বাষ্পমোচনের আজকের বিষয়বস্তু।